আজকে আমি এই ভিডিওতে ফিজিক্স 10টা এমসিকিউ সমাধান করে দেখাবো। এমসিকিউগুলো একটু অন্য ধরনের মনে হতে পারে আপনাদের, তবে যাদের ফিজিক্স ভালো লাগে তাদেরকে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্রায় 10টা এমসিকিউ প্রায় 1 ঘন্টার মতো লাগতে পারে, কারণ আমি ওই এমসিকিউগুলার আগে পিছে সব থিওরি বলার চেষ্টা করব। যারা নতুন আগে পড়েননি তাদেরও যেন না সমস্যা হয়। তো আমি ভিডিও শুরু করি। আপনাদের যাদের ফিজিক্স লাগে আশা করি ভিডিওটা পুরোটা ভালো লাগবে। তো শুরু করি। আমাদের প্রথম আমি বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্নগুলো নিয়েছি, 10টা প্রশ্নই। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো আপনাদের পৃষ্ঠটান থেকে, পৃষ্ঠটান সংক্রান্ত। আপনাদের একটু পৃষ্ঠটানের সাথে কী ধরনের সম্পর্কটা আপনাদের একটু অন্য ধরনের মনে হতে পারে। তো আমি এটা দেখি প্রশ্নটা। তো প্রথম প্রশ্নটাতে আমাদেরকে বলছে দুইটি সাবানের বুদবুদের অভ্যন্তরীণ চাপ যথাক্রমে 1.01 এবং 1.02 অ্যাটমসফিয়ার। সাবানের বুদবুদ্বয়ের ব্যাসার্ধের অনুপাত কত? তো আপনাদের কাছে প্রশ্নটা কী ধরনের মনে হতে পারে, যে এটা কীভাবে বের করব, ব্যাসার্ধ, চাপ এগুলোর সাথে কী সম্পর্ক? তো আমরা হয়তো জানি যে সাবানের বুদবুদ এরকম মনে করেন গোলাকার বুদবুদ। তো বুদবুদের ভিতরের চাপ বাইরের চাপ থেকে বেশি হয়। তো এখানে বলা আছে ভিতরের চাপ 0.01। তো আমরা জানি যে বায়ুর চাপ 1 atm। তাহলে এখানে চাপ ভিতরে অতিরিক্ত কি পরিমাণ চাপ? তো আমরা যদি পার্থক্যটা বের করি ডেল পি, তাহলে 1.01 মাইনাস 1, তাহলে অতিরিক্ত চাপ কত হচ্ছে 0.01 atm। আবার যদি আরেকটা বুদবুদ দেখি, এটাতে ভিতরে চাপ আছে 1.02, তাহলে এখানে অতিরিক্ত ভিতরে কত চাপ আছে 1.02 মাইনাস 1, 0.2 atm। তো আপনারা মনে করতে পারেন যে আমি এটা অতিরিক্তটা কেন বের করলাম, কারণ আমরা জানি যে সাবানের বুদবুদে অতিরিক্ত চাপের একটা সূত্র আমরা জানি, যেটা কি অতিরিক্ত চাপ ইকুয়াল 2T/R। যেহেতু সাবানের বুদবুদের ক্ষেত্রে 2টা পৃষ্ঠ থাকে, তাই আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হয়। তো আমরা কি জানি 4T/R। তো এখানে আমরা অতিরিক্ত চাপটা বের করে ফেললাম। তো অতিরিক্ত চাপের সাথে আমরা সম্পর্ক জানি সাবানের বুদবুদের। তো টি যেহেতু কনস্ট্যান্ট পৃষ্ঠটান, তাই আমরা কি লিখতে পারি যে টি কনস্ট্যান্ট, তাই আমরা কি লিখতে পারি এখানে পি, তাহলে পি আর ইকুয়াল 4T, তাহলে পি আর ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে পি এর সাথে আর এর সম্পর্ক কী ধরনের? ব্যস্তানুপাতিক। তো আমরা কি লিখতে পারবো P1 ইন্টু R1 ইকুয়াল P2 ইন্টু R2। তো আমাদেরকে R1:R2 বের করতে হবে। তাহলে R1:R2 যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো P2/P1। তো P2 আমাদের কি আছে 0.02, আর হচ্ছে আর P1 দেওয়া আছে 0.01। তো R1:R2 আমরা পাইলাম 2:1। তো আমাদের উত্তর 2:1, এ নাম্বার উত্তর। তো এখানে অতিরিক্ত চাপের সূত্র আমাদের অনেকের না জানা থাকতে পারে। তো আমরা অতিরিক্ত চাপ, আমরা এই সূত্রটা আমাদের মনে রাখা, সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে কোনো সাবানের বুদবুদের বাইরের চাপ অপেক্ষা ভিতরের চাপ হচ্ছে 4T/R পরিমাণ বেশি থাকে। এটা অতিরিক্ত চাপ বলে। অতিরিক্ত চাপটা আমরা পার্থক্যটা এখানে অতিরিক্ত 0.1 পরিমাণ চাপ ভিতরে, তো এইটা অতিরিক্ত চাপ। তো আমরা পাইলাম এ নাম্বার উত্তর। অতিরিক্ত চাপের কনসেপ্ট থেকে আমরা এই ব্যাসার্ধটা বের করলাম। তো আশা করি প্রশ্নটা ভালো লাগছে। তো এখানে আমাদেরকে বলছিল যে ব্যাসার্ধের অনুপাত কত, তাই আমরা উত্তর পাইলাম। এখন আমাদেরকে যদি বলতো যে সাবান বুদবুদ্বয়ের আয়তনের অনুপাত কত, এখানে লিখি আমি, যদি বলতো যে আয়তনের অনুপাত কত, বলতেই তো পারে।
তো ব্যাসার্ধের অনুপাত যদি আমরা 2:1 পাই, তাহলে আয়তনের কিসের আয়তন, গোলকের আয়তন প্রপোর্শনাল কি কিউব। তো R1³ ইকুয়াল কত আসতো 8:1, তখন আমাদের উত্তর কী হতো বি। এখানে ব্যাসার্ধের অনুপাত বলছে তাই এই উত্তর হলো, যদি আয়তন বলতো তাহলে আমাদের বি উত্তর হতো। তো এটা একটু বলার ছিল এই প্রশ্নে। তো আমরা এখন 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নটা আমাদের স্থির তড়িৎ থেকে। তো প্রশ্নটা খুব একটা কঠিন না, আমাদের অনেকের হয়তো জানা এই জিনিসটা। তো এখানে দুইটা গোলক দেওয়া আছে, একটা ব্যাসার্ধ 2r/3, যাতে 12 মাইক্রোকুলম চার্জ আছে, আর একটা r/3, এখানে -3 মাইক্রোকুলম চার্জ আছে। তো বলছে এ ও বিকে স্পর্শ করার পর তাদের প্রত্যেকের মধ্যে চার্জ কত হবে। এই দুটাকে আমরা প্রথমে এইভাবে ছিল, স্পর্শ করছি, স্পর্শ করার পর এদের মধ্যে চার্জ কত হবে। তো আমরা অনেকেই জানি যে স্পর্শ করার পর চার্জ গড় মান যেটা বের হয়, আমরা Q1 + Q2 ভাগ 2 করে কিউ পাই, ওইটাই আমরা উত্তর বলি। কিন্তু ওইটা আসলে সব ক্ষেত্রে সঠিক না। যদি দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হয় তখনই কেবল এটা প্রযোজ্য। কিন্তু এখানে দেখেন একটার ব্যাসার্ধ 2r/3 আর একটা ব্যাসার্ধ শুধু r/3, তাই এই ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। তো তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, আমরা এখানে যদি আমরা স্পর্শ করি তাতে কতক্ষণ চার্জের আদান প্রদান হবে, যতক্ষণ না তাদের দুজনকারে ভি সমান না হয়। তাহলে কি বলতে পারি আমরা, স্পর্শ করার পর তাদের ভি মানে বিভব দুইটারে সমান। তো বিভব ভি করে আমরা কি লিখতে পারি, বিভব ভি করে আমরা লিখতে পারি কে Q1 R1 = কে Q2 R2। তো দুইটার বিভব যেহেতু সমান, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমি এটা থেকে আমরা কী পাচ্ছি, Q1 R1 = Q2 R2। কিন্তু এখানে যখন স্পর্শ করব চার্জ তো আর বেশি আসবে না, চার্জ এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, তাহলে আমাদের Q1 + Q2 এটার পরিমাণ কিন্তু 12 - 3 9 মাইক্রোকুলমই থাকবে। তো আমরা যদি এখন যদি Q1/Q2 এখানে R1/R2 যদি করি, তারপরে যদি আমরা যদি Q1 + Q2 R1 + R2 করি, এটা গণিতের হিসাব করতেছি আমরা, নিচের দিকে যোজন করলাম, অনুপাতের কোনো পরিবর্তন হয় না আমরা জানি। তাহলে Q1 = আমরা এখানে যদি 9 বসাই, যেহেতু দুইটার যোগফল তো আর পরিবর্তন হবে না, চার্জ তো নতুন করে আসবে না, চার্জ কিন্তু 9 কুলমেই থেকে যাবে। তো আমরা এখানে যদি 9 কুলম বসাই দুইটার মান, আর এখানে যদি R1 যদি বসাই দিই, R1 এর মান কি আমাদের 2r/3, তাহলে R1 2r/3 + R2 r/3, তাহলে আমাদের Q1 কত চলে আসবে, আমি যদি এখানে হিসাব করি তাহলে আমাদের Q1 চলে আসবে 6 মাইক্রোকুলম। তাহলে আমাদের Q2 কত, Q2 হচ্ছে 9 - 6 = 6 মাইক্রোকুলম। তো আমাদের উত্তর কত হচ্ছে 6 তো আমরা পাইলাম, 9 - 6 এখানে 3 মাইক্রোকুলম। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 6 মাইক্রোকুলম আর 3 মাইক্রোকুলম, এই উত্তর। আমরা এখানে কিন্তু অপশনগুলো দেখলেই বুঝতে পারতাম যে উত্তর কী হবে, কারণ এখানে দেখেন 6 মাইক্রোকুলম আছে, এখানে আছে 3 মাইক্রোকুলম, এখানে 6, এখানে দেওয়া আছে 4.5 মাইক্রোকুলম অন বোথ, দুইটাতে 4 মাইক্রোকুলম। তো আমরা তো বুঝতেই পারতেছি যে এটার ব্যাসার্ধ দুইটারে সমান না, তাই কখনোই দুইটারে সমান হবে না। তো এটাতে দুইটাতে সমান দেওয়া আছে, এটাতেও দুইটাতে সমান দেওয়া আছে, এটাতেও দুইটাতে সমান দেওয়া আছে, এটাতেও দুইটাতে সমান দেওয়া আছে, তাহলে এই তিনটাই হবে না, এটা উত্তর। এভাবে আমরা উত্তর করতে পারতাম, কিন্তু আমাদের কখনো তো আর নাও থাকতে পারে এভাবে সমান। তাই আমরা এটা জানা রাখি যে আমরা স্পর্শ করার পর বিভব যতক্ষণ না সমান হয় ততক্ষণ কিন্তু চার্জ পরিবাহিত হতেই থাকবে। তাই আমরা বিভব দুইটারে সমান ধরে অনুপাত বের করার পর আর চার্জ তো আর কোথাও নতুন করে আসবে না, Q1 আর Q2 তো স্পর্শ করার পরেও এদের যোগফলের সমানই থাকবে। তাই আমরা এইভাবে করতে পারি, Q1 আর Q2 মান বের করতে পারি। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো আমরা এবার 3 নম্বর প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্নটা আমাদের মহাকর্ষ বিকর্ষ থেকে জি এর প্রভাব, জি এর প্রশ্ন, একটা খুব সহজ প্রশ্নটা ছিল। প্রশ্নটা হচ্ছে কোনো একটি বস্তুর ওজন মেরুতে 49 নিউটন হলে বিশ্বব্যাপী অঞ্চলে কত। এখানে 3টা অপশন দেওয়া আছে, অনেকের মনে হতে পারে যেটা কীভাবে বলবো, অনেক প্রশ্নটা কীরকম মনে হতে পারে। তো আমরা কি জানি, G' = G - ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার
ল্যামডা, এটা তো আমরা জানি নাকি। তাহলে আমাদের মেরুতে ল্যামডা ইকুয়াল কত, ল্যামডা ইকুয়াল মেরুতে আমাদের 90 ডিগ্রি, তাহলে মেরুতে জি প্রাইম ইকুয়াল জি, তাহলে আমাদের মেরুতে ওজন কত হবে, এম জি প্রাইম ইকুয়াল এম জি, অতএব 49 নিউটন। তাহলে এম জি প্রাইম আমরা মেরুতে পাবো 49 নিউটন। তা আমরা যদি এখন যদি বিষুবীয় বের করতে চাই, তাহলে বিষুবীয়তে কী পাবো, জি প্রাইম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তো এখানে দেখেন ওমেগার কি, ওমেগা থেকে জি কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে জি প্রাইম কিন্তু ছোট হবে জি এর থেকে, তাহলে এম জি প্রাইম এম জি থেকে ছোট হবে, তাহলে এম জি প্রাইম অবশ্যই 49-এর থেকে ছোট হবে, হবে কি না। তো এখানে দেখেন, এখানে প্রথমটা কত 49.17, এখানে দেখেন 49.83, এখানে দেখেন 48.83, এখানে দেখেন 49, তাহলে এখানে একটাই ছোট মান আছে। তো যেহেতু একটাই ছোট মান আছে ওইটাই উত্তর। তো এখানে অনেক এটাই একটা কনসেপ্ট ছিল যে এখানে অপশনগুলো দেখেও বলা যেত। তো এটাই অপশন, এইটা অঙ্ক করার নিয়ম। এখানে যদি বলতো এক্সাক্ট যদি যদি 49-এর যদি দুইটা কম থাকতো, দুইটা মান যদি কম থাকতো 49-এর, তাহলে আমরা এখানে পৃথিবীর ওমেগার মান বসাইতাম 24 ঘন্টা, আর এর মান বসাইতাম পৃথিবীর ব্যাসার্ধ। তো এইভাবে আমরা করতে পারতাম। তো এখানে যেহেতু অপশনগুলো একটাই শুধু ছোট দেওয়া আছে, তাই আমরা এইভাবে ধারণা করে উত্তরটা করতে পারি। তো এটা আমাদের ছিল, এটা খুব সহজ ছিল প্রশ্নটা, কিন্তু ইম্পর্টেন্ট ছিল, কনসেপচুয়াল একটা প্রশ্ন। তো আমরা এখন আমাদের 3 নম্বর প্রশ্ন শেষ হলো, এখন আমরা 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নে বলছে আমাদের হাইড্রোজেন পরমাণুর nতম কক্ষপথে ঘূর্ণয়নের ফলে পরমাণুর কেন্দ্রে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার সাথে এনের সম্পর্ক কী। অর্থাৎ এখানে মনে করেন একটা হাইড্রোজেন অ্যাটমস আছে, এখানে মনে করেন নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথগুলা। তো কক্ষপথগুলাতে একটা ইলেকট্রন যদি ঘুরে, তাহলে আমরা কি জানি যে একটা ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের একটা সৃষ্টি হয়। তো চৌম্বক ক্ষেত্রের মান আমরা কি, যেহেতু বৃত্তাকার পথ, তো বৃত্তাকারে আমরা কোনো বৃত্তাকার পথের চৌম্বক ক্ষেত্রের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান আমরা কি জানি, বি ইকুয়াল আই বাই, বৃত্তাকার পথে ঘূর্ণয়নের জন্য আমরা বি ইকুয়াল কী জানি, মিউ ইন্টু আই বাই 2r। আর কি, আর হলো কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে ওই কক্ষপথের দূরত্ব। তো আমরা যদি এখানে আই বের করতে চাই, আমরা আই ইকুয়াল কী পাবো, আই ইকুয়াল আমরা জানি কি কিউ বাই টি। তো এখানে যদি আমরা টি এর মান যদি বের করতে চাই, তাহলে এই যে একটা কক্ষপথে ঘূর্ণয়নের জন্য আমরা ভি ইকুয়াল কী জানি, ভি ইকুয়াল ওমেগা ইন্টু আর। তো ভি ইকুয়াল ওমেগার মান কি টোয়াইস পাই বাই টি ইন্টু আর। তাহলে আমাদের টি ইকুয়াল কত আসতেছে, টি আসতেছে টোয়াইস পাই আর বাই কত আসতেছে আমাদের ভি। তো আমরা যদি এখানে আই এর মান যদি এখানে যদি আইটাকে যদি আমরা এইটা দিয়ে রিপ্লেস করে দিই, তারপরে এখানকার টিটাকে যদি এটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমরা বি ইকুয়াল কী পাবো, বি ইকুয়াল আমরা পাবো মিউ ই ভি 4 পাই আর স্কোয়ার। তো অনেকে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি তাদের এই সূত্রটা অনেকের মুখস্থ থাকতে পারে, কারণ এই সূত্রটা দিয়ে বুয়েটে বেশ কয়েকবার 2বারের মতো প্রশ্ন আসছে। তো আমরা এটা সূত্র অনেকেই মুখস্থ রাখছি। তো এখানে আমাদের এটা একটা সূত্র পেলাম আমরা। তো এখানে আমরা এটা সূত্র কী পেলাম, এটা সূত্র আমরা পেলাম প্রথম কক্ষপথের জন্য, হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে ওটার জন্য আমরা সূত্রটা পাইলাম। তো আমরা এটাকে যদি এখন ব্যাসার্ধকে আর ভিকে এন দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে আমরা কি পাই দেখি, আমরা ভি প্রপোর্শনাল টু ভি ইকুয়াল এনতম কক্ষপথে ভি ইকুয়াল কী জানি, ভি বাই এন। আর এনতম কক্ষপথে আর এর মান কি জানি, আর নট ইন্টু এন স্কোয়ার। তো আমরা যদি এটা এখানে বসাই দিই, তাহলে বি ইকুয়াল কী পাচ্ছি আমরা, এই ভি এর এনটা এখানে দিলাম ইন্টু 4 পাই এন টু দি পাওয়ার 4 আর স্কোয়ার, আর নট স্কোয়ার, এখানে ভি নট। তাহলে বি ইকুয়াল মিউ ই ভি নট 4 পাই আর নট স্কোয়ার এন টু দি পাওয়ার 5। তাহলে আমরা কী পাচ্ছি, বি প্রপোর্শনাল টু এন ইনভার্স 5। তো এখানে কি বলছে, প্রথম প্রশ্নে বলছে প্রপোর্শনাল টু এন ইনভার্স 5, ডিসপ্রপোর্শনাল টু এন ইনভার্স 5।
প্রপোর্শনাল টু এন ইনভার্স 4, ডিসপ্রপোর্শনাল টু এন ইনভার্স 4। তো আমরা কি পেলাম? আমরা পেলাম প্রপোর্শনাল টু এন ইনভার্স 5। তাহলে আমাদের এই উত্তর। তো আমি প্রশ্নটা আরেকবার রিকেপ করে দিই। এখানে বলছে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথে ঘূর্ণয়নের ফলে পরমাণুর কেন্দ্রে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার সাথে এনের সম্পর্ক কী? এখানে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্ক বের করতে বলছে। তো আমরা কি জানি, একটাই যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, বৃত্তাকার পথে বিদ্যুৎ প্রবাহিত হলে ওই বিদ্যুৎ প্রবাহের জন্য কেন্দ্রে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেটা আমরা কি জানি, বি ইকুয়াল মিউ আই বাই 2r। তো আমরা আই ইকুয়াল কি জানি, কিউ বাই টি। এখানে কিউ এর মান কি, ইলেকট্রনের চার্জ ই। আর টি ইকুয়াল কি, টি ইকুয়াল আমরা কি পেলাম, টি ইকুয়াল একটা ইলেকট্রনের ঘূর্ণয়মানের সময় পর্যায়কাল। টি ইকুয়াল কি পাইলাম, টোয়াইস পাই আর বাই ভি। তো আমরা এখানে যদি টিটা আই এর জায়গায়, তো আইটা আমি দেখাই, আই ইকুয়াল কী আসবে আমাদের, আই ইকুয়াল আসবে আমাদের কিউ ভি টোয়াইস পাই আর। এটা আমরা আই পাইলাম। এখন আইটাকে যদি আমরা এখানে রিপ্লেস করে দিই তাহলে আমরা এ বি এর মান পাইলাম এইটা। তো এটা আমরা কি পাইলাম, এটা আমরা পাইলাম প্রথম কক্ষপথের জন্য। তো আমাদেরকে এনতম কক্ষপথের সাথে সম্পর্ক বের করতে বলছে। তাহলে আমরা এখানে ভি এনের সাথে এখানকার কটা ইয়ের তো এনের সাথে কোনো সম্পর্ক নেই, পাই এরও নেই, মিউ এরও নেই। এখানে আমাদের এনের সাথে সম্পর্ক আছে ভি এর, আর আর এর সাথে সম্পর্ক আছে এনের সাথে আর এর সম্পর্ক আর ভি এর সম্পর্ক। তো আমরা কি জানি, ভি টু এনতম কক্ষপথে বেগ হচ্ছে প্রথম কক্ষপথে বেগ ভাগ এন। তো আমরা এটা মুখস্থ রাখতে পারি, এটার মান 2.8 ইন্টু 10⁻⁸। তো এটা আমাদের মুখস্থ। আর এখানে আর এর মান 0.53 এংস্ট্রম, এটা আমাদের পরমাণুর অধ্যায় থেকে জানা। তো আমাদের এগুলো অনেকের মুখস্থ। তো আমরা এখানে যদি ভিটাকে যদি এনতম কক্ষপথের দ্বারা যদি রিপ্লেস করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, ভি নট বাই এন। আর আরের জায়গায় যদি বসাই তাহলে এন স্কোয়ার আছে এন টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে বি এন ইনভার্স 5, এন নিচে 5 আসলো, এন টু দি পাওয়ার 5। তো এটাকে আমরা এই বি প্রপোর্শনাল টু এন ইনভার্স 5 লিখতে পারি। তো এখানে আমাদের এ নাম্বার অপশনালে আছে প্রপোর্শনাল টু এন ইনভার্স 5। তো সেজন্য আমাদের উত্তর ই। তো এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল ছিল কিন্তু অনেক প্রশ্নটা ভালো ছিল। তো আশা করি প্রশ্নটা আপনাদের ভালো লাগছে। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন মেবি 5 নাম্বারস। তো আমরা 5 নাম্বার প্রশ্নে যাই। 5 নাম্বার প্রশ্নে বলছে হাইড্রোজেনের কোনো একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসার ফলে যে আলো তৈরি হয় তা একটি ধাতুতে এসে পড়ল। এর ফলে ফটো ইলেকট্রন নির্গত হলো। ওই ইলেকট্রনটা একটা চৌম্বক ক্ষেত্রে মান আছে, চৌম্বক ক্ষেত্রে মানে লম্বভাবে প্রবেশ করার ফলে সর্বোচ্চ 10 মিলিমিটার ব্যাসার্ধের বৃত্ত তৈরি করলে উক্ত ধাতুটির কার্যাবেক্ষক কত? তো আমরা কি জানি, একটা পরমাণুর ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন সে একটা আলো নির্গত করে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো নির্গত করে। তো এখানে কত থেকে কততে আসছে, তৃতীয় থেকে দ্বিতীয়তে আসছে। যে বামার সিরিজ দৃশ্যমান আলো নির্গত হবে। তো তারপর কি বলছে, এখানে যে দৃশ্যমান ল্যামডা একটা তরঙ্গ দৈর্ঘ্যে আলো নির্গত হবে, ওই আলোটা একটা ধাতুর উপরে আসে যদি পড়ে ফটো ইলেকট্রনের জন্য, এখানে যদি ধাতুর উপরে এসে পড়ে, ধাতু থেকে একটা ইলেকট্রন নির্গত হবে একটা নির্দিষ্ট বেগে। ওই বেগে ইলেকট্রনটা নির্গত হওয়ার পর ওই নির্দিষ্ট বেগে যদি একটি চৌম্বক ক্ষেত্র আসে, মনে করেন একটা চৌম্বক ক্ষেত্র আসে, চৌম্বক ক্ষেত্রটা মনে করেন এই বরাবর। তো এই বরাবর যদি একটা চৌম্বক ক্ষেত্র থাকে, তো এখানে যদি এই ইলেকট্রনটা লম্বভাবে ভি বেগে প্রবেশ করে তাহলে আমরা কি জানি যে চৌম্বক ক্ষেত্রটা এপাশে চৌম্বক ক্ষেত্রটা বৃত্ত সার্কুলার মোশন তৈরি করে। তো এখানে বলছে ওই সার্কুলার মোশনের সর্বোচ্চ এত ব্যাসার্ধের একটা বৃত্ত তৈরি করে। তাহলে আমাদের কী বের করতে বলছে, উক্ত ধাতুটির কার্যাবেক্ষক বের করতে বলছে। তো এখানে 3টা অধ্যায়ের কনসেপ্ট আছে। একটা হচ্ছে পরমাণু, আমাদের যে পরমাণু অধ্যায়টা আছে। নেক্সট কনসেপ্ট আমাদের লাগবে হচ্ছে চৌম্বক। তারপরে কনসেপ্ট লাগবে আধুনিক পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্স। তো আমরা ধাপে ধাপে করি। প্রথমে আমাদের কি বলছে, ইলেকট্রনটা তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসছে। তো আমরা একটা ল্যামডা পাবো এখান থেকে। আমরা কি জানি, 1/λ RS 1 মাইনাস n লোয়ার স্কোয়ার মাইনাস n হায়ার স্কোয়ার। তো এখান থেকে আমরা ল্যামডাটা বের করে নিই। এখানে 1.09678 10 টু দি পাওয়ার 7 1/4 মাইনাস 1/9। এটা যদি আমরা হিসাব করি তাহলে ল্যামডা কত পাবো,
আমরা ল্যামডা পাবো আমরা 6.56 10⁻7 মিটার। তো আমরা ল্যামডা পাই গেলাম। এখন আমরা কি জানি, এইচ সি ল্যামডা ইকুয়াল কার্যাবেক্ষক প্লাস ইকে ম্যাক্স। তো ইকে ম্যাক্সের জন্য যখন সর্বোচ্চ সর্বোচ্চ যে গতিশক্তিটা পাবে যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটাই তো সর্বোচ্চ বৃত্ত তৈরি করবে, যেহেতু এখানে সর্বোচ্চ বৃত্তেরই ব্যাসার্ধটা দেওয়া আছে। তো আমরা যদি চৌম্বক ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি লম্বভাবে প্রবেশ করে, তাহলে আমরা কি জানি, একটা বৃত্ত তৈরি করে। আর ওই বৃত্তের ব্যাসার্ধ সূত্র আমাদের সবারই জানা, ব্যাসার্ধ এম ভি বাই কিউ বি। অনেকে মনে করতে পারেন যে এই সূত্রটা কোথা থেকে আসলো। আমরা সবাই জানি যে কেন্দ্রমুখী বল ইকুয়াল চৌম্বক বল বিভি কিউ। তো এখান থেকে আমরা ওই হচ্ছে আরটা পাই এম ভি বাই কিউ বি। তো এটা আমাদের অনেকের না জানা থাকতে পারে। তো আমরা এখানে কি, এই যে এমভিটাকে আমরা, এমভি মানে কি, এমভি হচ্ছে ভরবেগ। তো এমভিকে আমরা ভরবেগ দ্বারা রিপ্লেস করে দিতে পারি, তাহলে আর কিউ বি ইকুয়াল কি পি। তো আমরা এখানে যদি লিখি এইচ সি বাই ল্যামডা ডাব্লু ইকুয়াল, এখানে গতিশক্তি ইকুয়াল আমরা কি লিখতে পারি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা আবার লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। এটা আমরা অনেকে জানি যে ভরবেগের সাথে গতিশক্তি সম্পর্ক পি স্কোয়ার বাই 2m। তো আমরা যদি এখানে যদি এটা লিখে দিই পি স্কোয়ার বাই 2m, তো আমরা এখানে পি এর মান জানি, আবার এম এর মানও জানি, ইলেকট্রনের ভর। এইচ সি জানি, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা আমরা বের করছি এখান থেকে। তো আমরা এগুলো যদি এখানে বসাই, এইচ সি ল্যামডার মান পাইছি 6.56 10⁻7 ডাব্লু প্লাস পি এর মান আমরা পাইছি আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার 2m। তো এখানে আমাদের আর এর মান দেওয়া আছে, 10 মিলিমিটার, কিউ আমরা জানি 1.6 10⁻19, বি এর মান আমাদের দেওয়া আছে 3 × 10⁻4। বি এর মান যদি 3 × 10⁻4 বসাই, যদি আমরা এটা হিসাব করি, তাহলে আমরা ডাব্লুর মান পাবো 1.1 ইলেকট্রোভোল্ট। তো এখানে আমাদের 1.1 ইলেকট্রোভোল্ট কথা আছে, ডি নাম্বারে আছে, তো আমাদের ডি নাম্বারের উত্তর। তো এখানে অনেক বড় অঙ্ক মনে হতে পারে, কিন্তু অঙ্কটা খুব একটা বড় না। আমি আরেকবার রিক্যাপ করে দিই। তো অঙ্কটা কিন্তু খুব সহজ, খুব সব কিছু অঙ্কটাতে বলেই দেওয়া আছে পর্যায়ক্রমিক, যে আমাদের কী কোথা থেকে কোথায় যেতে হবে, তারপর কী করতে হবে। প্রথমে আমাদেরকে বলা আছে যে ইলেকট্রনটা তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে এসে ফলে আলোটা তৈরি হয়েছে। তো আমরা এখানে বুঝতে পারতেছি যে এখান থেকে আমরা একটা ল্যামডা পাবো। তারপর কি বলছে যে ইলেকট্রনটা নির্গত হলো, এটা একটা চৌম্বক ক্ষেত্র 3 × 10⁻4 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করার ফলে সর্বোচ্চ এত মিলিমিটার ব্যাসার্ধ তৈরি করছে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ব্যাসার্ধ তৈরি করছে, এই ব্যাসার্ধ থেকে আমরা ভি পাবো। আমি ভি না বের করে ডাইরেক্ট পি স্কোয়ার বের করছি। আপনারা চাইলে ভি বের করে এম ভি স্কোয়ার সূত্র ফেলাইতে পারতেন, তাতেও কোনো সমস্যা হতো না, যেহেতু আমরা এম এর মান জানি, ইলেকট্রনের ভর। তো এখান থেকে এখানে কেন দিছে, এটা ব্যাসার্ধটা কেন দিছে, এখানে চৌম্বক ক্ষেত্রের মান কেন দিছে কারণ যেন আমরা ভিটা বের করতে পারি। তো আমরা যদি ভিটাও জেনে যাই, তাহলে আমাদের এখানে ল্যামডাও জানি, আমরা এখান থেকে ভিও জানি, তাহলে ডাব্লুর মান তো বের করার কোনো ব্যাপারই না। তো আমরা এখান থেকে ডাব্লুর মান বের করে নেব। খুব সহজ ছিল প্রশ্নটা, তবে কনসেপচুয়াল ছিল প্রশ্ন। তো আমরা 5 নম্বর প্রশ্ন শেষ করলাম, আমরা এখন 6 নম্বর প্রশ্ন যাব। 6 নম্বর প্রশ্ন আমাদের চৌম্বক ক্ষেত্র থেকে। চৌম্বক ক্ষেত্র এখানে বলছে 50 পাক বিশিষ্ট একটি ষড়ভুজের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে এর কেন্দ্রে μ0/π টেসলা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তো প্রশ্নটা কীভাবে করবো অনেক কঠিন মনে হতে পারে, তবে এখানে এটা ভার্সিটিতে আসার মতো প্রশ্ন, কারণ এখানে আমি দেখাবো যে ক্যালকুলেটর ছাড়াই এমনভাবে প্রশ্নটা দেওয়া আছে যেন ক্যালকুলেটর ছাড়াই করা যায়। তো আমরা আমরা কি জানি, সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কি জানি আমরা, এখানে এটা আমাদেরকে যোগ করে দিতে হয়, তারপর মধ্যবিন্দু থেকে দূরত্ব বের করতে হয়, তারপর এই যে এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, তাহলে আমরা কি জানি, এটা যদি r হয়, তাহলে আমরা বি এর মান কি জানি, বি ইকুয়াল μ0I/4r/sin θ1 প্লাস sin θ2। এটা আমাদের সবারই জানা, সসীম দৈর্ঘ্যের তারের জন্য নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তো
আমরা যদি এখানে একটা ষড়ভুজ আঁকি, তো ষড়ভুজটা কীরকম হবে? তো এখানে ষড়ভুজটাতে যদি তড়িৎ প্রবাহিত, মনে করেন এইভাবেই তড়িৎ প্রবাহিত হইল, তো আমরা যদি দিক কেন্দ্রের এখানে যদি কেন্দ্রটা হয়, এদিকে যদি আমরা যদি দিক বের করি, তাহলে আমরা দিক কী পাবো? এখানে যদি আমরা যদি হাত রাখি, এই 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 এটা নিয়ে যদি আমরা কাজ করি, একই পাশে যদি যাচ্ছে সবগুলোতে একই দিকে, এই পাশে যদি কাজ করি, তাহলে এদিকে আমাদের কি আসছে? এদিকে আসছে ভিতরের দিকে, এদিকে আসছে যে বাইরের দিকে। তো এইটার ক্ষেত্রে এদিকে বাইরের দিকে হবে, এটার ক্ষেত্রে বাইরের দিকে হবে, এটার ক্ষেত্রে বাইরের দিকে হবে লম্ব বরাবর, এটার ক্ষেত্রে বাইরের দিকে হবে, মানে ছটার ক্ষেত্রে বাইরের দিকে হবে। তো আমরা যদি এটা যদি যোগ করি, যে এটা সসীম দৈর্ঘ্যের তার, এখানে বেশি দৈর্ঘ্য দেওয়া আছে, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার, এটা 1 মিটার দেওয়া আছে, এটা পুরাটাই, সরি এটা এখানে 2 মিটার হইতো, তো এখানে এটা 2 মিটার দেওয়া আছে পুরাটাই। তো আমরা যদি এটা পুরাটা 2 মিটার হয়, তাহলে আমরা যদি এখানে একটা অংশ একটা তার নিয়ে কাজ করি, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে তো আমরা 6টারই পাবো। তো আমরা এটা যদি এখানে একটু বড় করে আঁকি, বড় করে আঁকলে এরকম হচ্ছে। তো আমরা কি জানি ষড়ভুজের এখানে এটা কত ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। কী করে 60 ডিগ্রি হলো আপনারা যদি চিন্তা করেন, তাহলে আমরা কি জানি, আমরা এনতম ভুজের প্রত্যেকটা কোণের সুষম এনতম ভুজের প্রত্যেক কোণের মান নির্ণয়ের জন্য একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হলো n-2 ইন্টু 180 বাই n। তো এখানে ষড়ভুজ বলছি, তাহলে ষড়ভুজ 4 ইন্টু 180 বাই যদি 6 করি, তাহলে আমরা কত পাই? তাহলে আমরা পাই 120। তো এখানে আমরা এইটা মনে করি পুরাটাই পেলাম 120। তো এটা আমরা যদি মাঝ বরাবর যদি একটা লম্ব টানি, তাহলে একটা কী পাবো? এই পাশের এইটুক কত পাবো? 60। তো এইটাতে আমরা 60 লিখলাম এখানে। তো এটা যদি 60 হয়, তাহলে এটা কত আমাদের? 30। এটা কত? 30। আর আমাদের কি লাগবে? এই যে এই আরটা লাগবে। তো আমরা এটা পুরাটাই 2 মিটার, তাহলে এটা কত? 1 মিটার। এটা কত? 1 মিটার। তাহলে এটা আমাদের কত আসছে? যেটা যদি আমরা যদি 10 দিয়ে যদি বের করি, 10 মনে করেন এটা আমাদের 60 ডিগ্রি দিয়ে করলাম, মনে করেন 10 60 ডিগ্রি ইকুয়াল কত আসছে? 10 60 ডিগ্রি ইকুয়াল 60 যদি এই পাশে আমরা হিসাব করি, এটা যদি 60 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা আমাদের লম্ব। তো লম্ব আর ভূমি 1, তাহলে আমাদের আর কত আসছে? আর ইকুয়াল আমাদের আসছে √3। তো আমরা আর পাইলাম, এটা পাইলাম √3। আর এর মান আমরা পেয়ে গেলাম। আমরা এখানে এই সূত্রে কিসের মান পেলাম? আর এর মান পাইলাম, θ1 পাইলাম, θ2 পাইলাম। তো আমরা এখানে যদি বসাই দিই, এখন আই তো আমাদেরকে বের করতে হবে 4 পাই, এখানে আমরা আর এর মান পাইছি √3 cos 30 প্লাস cos না sin 30 প্লাস sin 30। এখানে আমাদের কয় পাক দেওয়া আছে? কিন্তু 50 পাক। আমরা কি জানি পাক দিয়ে গুণ হয় 50 পাক। আবার আমরা এখানে একটা জন হিসাব করলাম, কিন্তু এখানে এরকম কয়টা উৎপন্ন হবে? এখানে এরকম 6টা তারের জন্য 6টা উৎপন্ন হবে, 1 2 3 4 5 6। তো এটাকে আমরা যদি 6 দিয়ে গুণ করি, তো আমাদের বি এর মান দেওয়া আছে। বি এর মান কী দেওয়া আছে? μ0 পাই, μ0 4 পাই √3 আই ইন্টু সাইন 30-এর মান হাফ, সাইন 30-এর মান হাফ, হাফ হাফে যোগ করলে 1 হয়ে যাবে 50 ইন্টু 6। তো এখানে আমরা পাই μ0 কাটা দিতে পারি। তো এখানে আসছে আমাদের 4√3 বাই 50 ইন্টু 6। তো এখানে এটা আমাদের আই এর মান। তো আই ইকুয়াল আমাদের কত আসছে? এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের পাবো √3 ইকুয়াল তোর, এটাকে আমরা যদি 1/3 ইন্টু 25 ইন্টু √3 লিখি, তারপর তাহলে আমরা কী পাচ্ছি? 1/25 √3 এম্পিয়ার। তো এটা আমাদের কোথায় আছে? এখানে এটা আমাদের ডি নাম্বারে আছে। তো আমাদের এখানে ডি নাম্বারে উত্তর। তো আমি যদি একবার বলে দিই, আমাদের এখানে বলছে যে 50 পাক বিশিষ্ট একটি ষড়ভুজের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে এর কেন্দ্রে μ0/π টেসলা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য আছে 2 মিটার।
তো আমরা এখানে কি জানি, আমরা সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান B = μ0I 4r পাই sin θ1 sin θ2, এটা হচ্ছে θ1, এটা θ2। তো আর আমরা কি জানি, ষড়ভুজের যে বহুভুজের প্রত্যেক কোণের n তম ষড়ভুজের n তম সমবাহু বিশিষ্ট ভুজের প্রত্যেক কোণের মান যদি আমরা বের করতে চাই n - 2 × 180/n, এখান থেকে 120 পেলাম। যেহেতু আমরা এটাকে অর্ধেক ভাগে ভাগ করছি তাই এটা 60, এটা 60। তো আমরা এটাকে একটাতে ছোট করে আঁকে নিছি, একটার জন্য বের করে এটাকে 6 দিয়ে গুণ করে 6টার জন্য বের করছি, এখান থেকে আমরা আই পাইছি। আয়ের মান 1/25√3, ডি নাম্বার। তো আমরা এবার নেক্সট প্রশ্ন সমাধান করি। নেক্সট প্রশ্ন আমাদের ফটো তড়িৎ ক্রিয়া থেকে। তো এখানে বলছি 1 মিটার দূরের একটি আলোক উৎস থেকে একটি ফটো তড়িৎ কোষে আলো এসে পড়তেছে। তো উক্ত আলোক উৎসটিকে যদি ফটো তড়িৎ কোষ থেকে 1/2 মিটার দূরে আনা হয় তাহলে নির্গত ফটো ইলেকট্রন সংখ্যার কী ধরনের পরিবর্তন ঘটবে। মানে এখানে মনে করেন পার্টটা, তো এইখানে ফটো ইলেকট্রনের জন্য আলোক উৎসটা আছে, এটা মনে করেন দূরত্ব মনে করেন 1 মিটার। তারপর যদি আমরা এটাকে যদি এইখানে নিয়ে আসি, দূরত্ব যদি হাফ করে দিই, তাহলে যে ইলেকট্রনগুলো নির্গত হবে ওই ইলেকট্রনগুলার কী ধরনের সংখ্যা কী ধরনের পরিবর্তন হবে, এটা আমাদের প্রশ্নে বলছে। তো এটাকে আমরা অনেকেই ধরতেই পারবো না যে কীভাবে করতে হবে। তো আমরা কি জানি যে এখানে যে ফটো ইলেকট্রিক ইফেক্টে যে তড়িৎ প্রবাহিত যে হয়, তড়িৎ যে উৎপন্ন হয়, এই তড়িৎ কিসের উপর নির্ভর করে? তড়িৎ প্রবাহ বৃদ্ধি হ্রাস এটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে আলোর তীব্রতার উপর। তড়িৎ প্রবাহ সমানুপাতিক আলোর তীব্রতা। অপরদিকে যদি এখানে ভি আমরা বের করতে চাই, যে সর্বোচ্চ বেগ কিন্তু আবার নির্ভর করে সমানুপাতিক হারে না হলেও সর্বোচ্চ বেগ নির্ভর করে কিন্তু কম্পাঙ্কের উপর। এখানে তড়িৎ প্রবাহ নির্ভর করে আলোর ইন্টেন্সিটি বা তীব্রতার উপর, আর হচ্ছে আপনার বেগ নির্ভর করে সর্বোচ্চ বেগ নির্ভর করে কম্পাঙ্কের উপর। এই দুটো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। তো আমরা কখন তড়িৎ প্রবাহ বেশি হবে? যখন একসাথে বেশি পরিমাণ ইলেকট্রন নির্গত হবে। যত ইলেকট্রন বেশি নির্গত হবে, আগে যদি মনে করেন I1 পরিমাণ তীব্রতার আলো পড়ত তখন যদি 2টা ইলেকট্রন নির্গত হতো, এখন যদি I2 পরিমাণ আলো পড়ে এই তো কোষে, তখন যদি 4টা ইলেকট্রন নির্গত হয়, তাহলে কি? তাহলে আইও বৃদ্ধি পাবে। কিন্তু এখানে যদি I1 যখন পড়ছে তখন 2টা ইলেকট্রন নির্গত হয়েছে, 2টার বেগ ভি। আবার I2 পরিমাণ তীব্রতার আলো এখানে আপতিত হয়েছে, 4টা ইলেকট্রন নির্গত হয়েছে, আবার 4টার বেগ ভি হতেই পারে, কিন্তু বেগের তো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে যদি কম্পাঙ্ক দুটি ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের আলো পরে আপতিত হয় তাহলে কিন্তু বেগও ভিন্ন ভিন্ন হবে। তো এখানে যেহেতু বলছে যে ইলেকট্রন সংখ্যার কী ধরনের পরিবর্তন হবে, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে ইন্টেন্সিটি একটা তীব্রতার একটা ইফেক্ট আছে। এখন আমরা তীব্রতা সূত্র কি জানি? I = P4πr², জানি কি না? তাহলে I হচ্ছে ব্যস্তানুপাতিক টু r²। দূরত্ব যত কম হবে I এর মান ততই বেশি হবে। তো আমরা এখানে যদি লক্ষ্য করি, প্রথমে ছিল আমাদের 1 মিটার দূরে আলোক উৎসটা, তারপর আমরা দূরত্ব কমায় হাফ করে নিছি। তাহলে হাফ করলে আমাদের তীব্রতা কত বৃদ্ধি পাবে? 4 বৃদ্ধি পাবে। তো তীব্রতা যদি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে আমাদের ইলেকট্রন ও আগে যদি একটা নির্গত হতো, এখন 4টা নির্গত হবে। তো আমাদের উত্তর কী হবে? আমাদের উত্তর হবে, প্রথমে কী বলছে, ডিক্রিজ বাই এ ফ্যাক্টর অফ 4, মানে হ্রাস পাবে 4 হারে, ইনক্রিজ বাই এ ফ্যাক্টর অফ 4, বৃদ্ধি পাবে 4 হারে। তাহলে বৃদ্ধি পাবে 4 হারে আমরা বের করলাম, তাহলে এটা উত্তর। তো আমি আরেকবার বলে দিই, এখানে আমরা আলোক তড়িৎ কোষের হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ভর করে আলোর তীব্রতার উপর, আর সর্বোচ্চ বেগ নির্ভর করে আপনার হচ্ছে কম্পাঙ্কের উপর। কম্পাঙ্ক যত বাড়বে সর্বোচ্চ বেগ তত বাড়বে, আবার তীব্রতা যত বাড়বে ইলেকট্রন বেশি নির্গত হবে, তড়িৎ প্রবাহ বেশি হবে। তীব্রতা যদি বাড়ে বেশি পরিমাণ ইলেকট্রন নির্গত হবে, তাই তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। তো আর বেগ যদি বাড়াইতে চাই তাহলে আমাদেরকে মিউ বাড়াইতে হবে। এই দুটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট তড়িৎ কোষের।
তো এখানে আমরা তীব্রতার সাথে কি সম্পর্ক জানি, P/4πr²। তো আমাদের প্রথমে ছিল 1 মিটার দূরে আলোক উৎসটা, তারপর আলোক উৎসটা আমরা 1/2 মিটার দূরে আনছি, তাহলে আমাদের ইন্টেন্সিটি বা তীব্রতা 4 গুণ হবে। তো তীব্রতা যদি 4 গুণ হয় তাহলে ইলেকট্রনও, আগে যদি একটা ইলেকট্রন বের হইতো এখন তাহলে 4টা ইলেকট্রন বের হবে, তাই আমাদের উত্তর ইনক্রিজ বাই এ ফ্যাক্টর অফ 4, এটা 4। তো আমরা প্রশ্ন নাম্বার মনে হয় 6 দেখলাম, তার 7 নম্বর প্রশ্ন দেখবি সহজ। এরপরে প্রশ্নগুলো সহজ। এখানে বলছি একটি ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ করা হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কী ধরনের পরিবর্তন হবে। তো আমরা এখানে গতিশক্তি ডি ব্রগলি মানে এটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য, এটা ডি ব্রগলি সূত্র থেকে প্রশ্ন। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি, ল্যামডা যদি ডি ব্রগলি তরঙ্গ h/mv, বা আমরা লিখতে পারি h/p, পি হচ্ছে ভরবেগ। এখানে একটা ইলেকট্রনের গতিশক্তি আগে ছিল মনে করেন ই, এখন করছি 2e। যদি করি তাহলে আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আগে যদি ল্যামডা, তাহলে এখন কি হবে এটাই বলছে প্রশ্নে। যখন গতিশক্তি ই ছিল তখন যদি ল্যামডা হয়, তো এখন গতিশক্তি 2e করছি, এখন ল্যামডা কী হবে এটাই বলছে আমাদেরকে। তো আমরা গতিশক্তি ই এর সাথে ভরবেগের যদি সম্পর্ক বের করি, ভরবেগ P²/2m, এটা আমাদের সবারই জানা। তো এখন যদি আমরা, এম তো কনস্ট্যান্ট ইলেকট্রন যেহেতু, তাহলে P² সমানুপাতিক ই। তাহলে এখন যদি আমাদের যদি ই যদি 2 হয় তাহলে পি কী হবে, পি ইকুয়াল হবে √2e, হবে কি না, যেহেতু এখানে বর্গের ব্যস্তানুপাতিক ই এর সাথে তো আমরা স্কয়ারটাই পাশে করে দিলে রুট হয়ে যাবে, তাহলে √2e। আবার এখানে পি পাইলাম আমরা √2e। তো আগে যদি ল্যামডা থাকতো যখন পি ছিল পি, তো এখন আমরা কি জানি ল্যামডা আবার পি এর সাথে কি ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা কী হবে 1/√2। তাহলে কী ধরনের পরিবর্তন হবে, তাহলে 1/√2 গুণ হবে। আগে যদি আপনার যখন ইলেকট্রনিক গতিশক্তি ই ছিল তখন যদি ল্যামডা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এখন আমরা গতিশক্তি 2e করছি, তাহলে এখন আমাদের ডি ব্রগলি তরঙ্গ হবে λ/√2। কীভাবে হইল, আমরা ল্যামডা ইকুয়াল কি জানি h/ ভরবেগ, আমরা এখানে ই এর সাথে ভরবেগের সম্পর্ক জানি, ভরবেগের সাথে ই এর সম্পর্ক থেকে আবার ভরবেগ যেহেতু ই এর বর্গমূলের সমানুপাতিক, আবার ভরবেগের সমানুপাতিক ব্যস্তানুপাতিক কিন্তু ল্যামডা। তো আমরা এখানে যদি পিকে যদি 1/λ দিয়ে রিপ্লেস করে দিই √2e, তাহলে আমরা ল্যামডা ইকুয়াল কী পাইলাম 1/√2। তো আমাদের এটা উত্তর 1/√2। কী ধরনের পরিবর্তন হবে, 1/√2 হবে। তো এটা ছিল আমাদের নেক্সট প্রশ্ন, খুব সহজ প্রশ্ন ছিল ডি ব্রগলি থেকে। নেক্সট প্রশ্নে বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ঘূর্ণয়নের ফলে যে পরিমাণ কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হবে তার মান কত। হাইড্রোজেন পরমাণুটা মনে করেন এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এখানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ, মানে প্রথম কক্ষপথেই ত্বরণ কত হবে, কেন্দ্রমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল আমরা কি জানি v²/r, এখানে আর ছোটো হাতে লিখছে আর, তো এটা আমরা কেন্দ্রমুখী ত্বরণ জানি। তো আমাদের প্রথম কক্ষপথে ভি বের করতে হবে। তো আমরা কি জানি বোরের মডেল থেকে আমরা জানি mvr কৌণিক ভরবেগ ইকুয়াল nh/2π। তো এখানে n এর মান আমাদের যেহেতু প্রথম কক্ষপথ, তাই n এর মান 1। তো ভি ইকুয়াল কী লিখতে পারি h/2π, ভি তো আমাদের বসে আছে আর। তো আমরা এই ভিটা যদি এখানে যদি বসাই দিই তাহলে আমরা ত্বরণ পাই, দেখি কি আসে। ভি ইকুয়াল h²4π² m² r², তাহলে আমরা পাচ্ছি h²4π² m²r3। কোথায় আছে, এই যে h², এখানে ফুট নাই, এখানে 8, এখানে 4, এখানে পাইয়ের উপর স্কয়ার নাই, তো এটা হবে না, এটা পাইয়ের উপর স্কয়ার আছে, সি উত্তর। তো খুব সহজ ছিল এই প্রশ্নটাও। এগুলো সব ভার্সিটিতে আসার মতো প্রশ্ন, আবার ইঞ্জিনিয়ারিংয়েও আসতে পারে এমসিকিউ, ইম্পর্টেন্ট প্রশ্ন সব। তো আমি তারপর নেক্সট প্রশ্নে যাই।
এখানে বলছে এটা আপনার হচ্ছে ক্ষয় ধ্রুবক থেকে প্রশ্ন। তো ক্ষয় ধ্রুবকের সূত্রগুলো আমি একবার বলে দিই। কি জানি এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই টি, টি হাফ ইকুয়াল আমরা কি জানি লন টু বাই ল্যামডা। তো এই সূত্রগুলো আবার আমরা জানি ডি এন বাই ডি টি ইকুয়াল এন নট ল্যামডা, এন নট নাই এন ল্যামডা। তো এখানে কি বলছে, একটি প্রাচীনকালের গাছ কাটা মাত্রই কাঠটি 20 ডিকে পার মিনিট হারে ক্ষয় হতো। কত বছর মিউজিয়ামে রাখার পর তার ক্ষয়ের হার 2 ডিকে পার মিনিট হবে? অর্ধায়ু দেওয়া আছে 57,030 ইয়ার্স। তো এখানে কি বলছে, গাছ কাটা মাত্রই আপনার ক্ষয়ের হার মানে ডিএন বাই টি টি হয় গাছ কাটা মাত্রই মানে এন নট ল্যামডা। এটা কি দেওয়া আছে, এন নট ল্যামডা দেওয়া আছে 20 ডিকে, 1 নং ধরি এটা। আবার কত বছর, মনে করেন যখন টি বছর পর এন হয়েছে, এন পরিমাণ হয়েছে, কমে ক্ষয় হতে হতে এন পরিমাণ হয়ে গেছে, তখন মনে করেন ডিএন বাই ডিটি ইকুয়াল এন ল্যামডা। তাহলে এখানে এন ল্যামডার মান কত দেওয়া আছে, 2 ডিকে হবে, 2 নং। তো আমরা যদি এখন এটাকে যদি 2 নং ভাগ 1 নং করি, তাহলে আমরা পাবো এন বাই এন নট ইকুয়াল 1/10। তো আমরা যখন এই সূত্রে এখন যদি অ্যাপ্লাই করি এন বাই এন নট, ল্যামডার মান আমরা কি জানি লন 2 বাই টি হাফ, টি হাফের মান আমাদের কত আছে 57 ইন্টু টি। তো এখান থেকে যদি আমরা টি এর মান বের করি, তাহলে টি এর মান কত আসবে আমাদের 19,000 সামথিং আসবে। তো আমরা বের করি ক্যালকুলেটর দিয়ে। আমাদের আসলো 19,034.647 ইয়ার্স, যেটা কাছাকাছি যে 19,120-এর। এগুলো যেহেতু অনেক বছর, চাই একটু কম বেশি হতে পারে, এটা কাছাকাছি কিন্তু অন্য কোনো অপশন নেই, যেহেতু এমসিকিউ অপশনেও আছে। তো লিখিত হইলে আমরা এটা উত্তর দেবো, এমসিকিউতে যেহেতু কাছাকাছি একটা অপশন আছে, তো এটা উত্তর আমাদের সি নাম্বার উত্তর। তো আমাদের 10টা প্রশ্ন শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আপনাদের যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় একবারে, তাহলে 2বার দেখতে পারেন ভিডিওটা। আশা করি ভালো লাগছে। আমি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আমি এই ধরনের আরও কিছু প্রশ্ন নিয়ে আবার ভিডিও তৈরি করার ইচ্ছা আছে, আমি তাহলে করব, আপনাদের যদি এটা ভালো লাগে। প্রশ্নগুলো খুব কঠিন ছিল না, সহজেই ছিল, সব বেসিক থেকে ছিল প্রশ্নগুলো, আসার মতো পরীক্ষায়। আমরা যারা পড়ছি, বই পড়ছি ভালো করে, তাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে।